আমরা দুইটি শপথ নিয়েছি, সংসদ সদস্য হিসাবে এবং সংস্কার পরিষদের সদস্য হিসাবে। আফসোস, বর্তমান সরকারি দল তারা একটা নিয়েছেন, দ্বিতীয়টা নেননি। কি নেননি আপনারা জানেন। এরপরে আপনারা দেখেছেন একেবারে শেষ প্রান্তে গিয়ে মার্চ মাসের 12 তারিখ অধিবেশন ডাকা হলো। হাতে থাকলো 2টি দিন, সেই 2টি দিন আবার ছুটির দিন। আল্লাহ তাআলার মেহেরবানি, ফেব্রুয়ারি মাসটা 28 দিনে হওয়ার কারণে একটা দিন আমরা শেষমেশ পেয়ে গেলাম 15 তারিখ। সেই দিনেই আমরা নোটিশ মুভ করলাম। নোটিশ আলোচনার জন্য স্থির হলো যে এই নোটিশের উপরে আলোচনা হবে। আলোচনা হলো, তারপরে সরকারি দল তাদের 2/3 মেজরিটির বলে তারা এটাকে নাকচ করে দিল। সম্মানিত বন্ধুগণ, এই যে শুরু হয়ে গেল জনগণের রায়কে অস্বীকার, অমান্য, অগ্রাহ্য, অপমান করার ধারা, এরপরে চলছে। আপনারা দেখেছেন প্রথম দিনই অধিবেশনে প্রথম দিন অর্থাৎ 12 মার্চ বিগত সরকারের 133টা অধ্যাদেশ উত্থাপিত হয়েছিল। 30 দিনের মধ্যে এটাও নিষ্পত্তি করতে হবে। ওইটা আবার 30 কার্য দিবস না, 30 পঞ্জিকা দিবস। এরপরে একটা কমিটি করে দেওয়া হলো, বিশেষ কমিটি। সেই কমিটিতে যাচাই বাছাই হলো। যাচাই বাছাই করে আমাদের যারা বিরোধী দলীয় প্রতিনিধি ছিলেন তারা বুঝতে পারলেন যে যে জায়গায় সংবিধানের বর্তমান অবস্থানকে পরিবর্তন করার জন্য অধ্যাদেশ জারি হয়েছে, সেই জায়গাগুলো বিএনপি বদলাতে চায় না। অর্থাৎ ওই জায়গাগুলো রেখে দিয়ে ফ্যাসিবাদী কায়দায় তারা হয়তো দেশ চালাতে চায়। সম্মানিত ভাইয়েরা, আমরা চাইনি যে একটা সরকার গঠিত হয়েছে, বিশ্বে যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের মতো আমাদের দেশও আর্থিক সংকটের মুখোমুখি, জ্বালানি সংকটের মুখোমুখি। আমরা আন্দোলন সংগ্রামের দিকে যাব, এতে জনদুর্ভোগ বাড়বে, আমরা এটা চাই। কিন্তু আমাদেরকে যখন সংসদে ন্যায্য বিষয়ে কথা বলতেই দেওয়া হবে না, তখন আমাদের জায়গা থাকে রাজপথ। কারণ আমরা জনগণের দায়িত্ব নিয়ে তো সেখানে ঢুকেছি, জনগণকে কথা দিয়েছি, সেই কথাগুলোর বাস্তবায়ন হচ্ছে না, কথা বলতে দেওয়া হচ্ছে না। এখন তাহলে যেখানে স্পিকারের পারমিশন লাগে না সেখানেই আমাদেরকে কথা বলতে হবে। আবার আপনারা দেখেছেন এত বড় এজেন্ডাগুলো আসছে একটা একটা করে, যেখানে আমাদের নোট অফ ডিসেন্ট প্রথমে আমাদেরকে সময় দেওয়া হলো 2 মিনিট। আমার অনুরোধে বাড়িয়ে করা হলো প্রথম জনকে 6 মিনিট। তারপরে আমি দাঁড়ালাম, আমি বললাম যে যদি ডিবেট হতে হয়, পার্লামেন্টারিয়ান ডিবেট, 2 মিনিটে কোনো ডিবেট হয় না। 2 মিনিটে কমেন্ট পাস করা যায়। এই সাবজেক্টটা কি, কেন, এর গুরুত্ব কি, কোথায় আমরা যেতে চাই, এটা বলতে হলে মাননীয় স্পিকার এই 2 মিনিটে হবে না। তিনি বললেন আমি তো 6 মিনিট দিয়েছি, ঠিক আছে আর একটু সময় বাড়িয়ে দেবো। আমি বললাম আপনি পর্যাপ্ত সময় আমাদেরকেও দেন, ওনাদেরকেও দেন, আমাদের কোনো আপত্তি নেই। তখন তিনি বাড়িয়ে এটা 10 মিনিট করলেন। একজনকে শুধু 15 মিনিট সময় দেওয়া হয়েছে, বাকিদের জন্য 10 মিনিট। আর ট্রেজারি বেঞ্চ থেকে যারা দাঁড়িয়েছেন তারা এক কিংবা একাধিক ব্যক্তি আনলিমিটেড টাইম কথা বলেছেন। এগুলো আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে। আমাদের সমস্যা হলো আমাদের যুক্তিগুলো যখন তুলে ধরার পরে ওনারা শেষ বক্তব্য রাখে, তখন ওনারা ভুল তথ্য উপাত্ত যখন দেয়, সেইটার প্রতিবাদ করার জায়গাটা আমাদের থাকে না। এ আরেকটা সংকট আমাদের জন্য। তবে হ্যাঁ, আমরা বুঝি এই দেশের জনগণ সতর্ক। কারো বাপ হারিয়েছে, কারো ছেলে হারিয়েছে, কারো বাবা হারিয়েছে, কারো ভাই হারিয়েছে। তারা দেখছে কে কি করছেন আর কে কি বলছে। জনগণের সামনে সব পরিষ্কার। আমরা জনগণের এজেন্ডা নিয়ে এখন জনগণের সাথে কাজ করি। সংসদেও আমরা যখনই সুযোগ পাব আমরা ন্যায্য কথাগুলো জনগণের বলতেই থাকব। সম্মানিত ভাইয়েরা, যে জিনিসগুলা অগ্রাহ্য অমান্য করা হলো, প্রথমত 70 এর মতো মানুষের রায়কে অগ্রাহ্য করে কার্যত জনগণকে অপমান করা হয়েছে। বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে কোথাও রেফারেন্ডাম এইভাবে বৃথা যায়নি, কোথাও একটা সিঙ্গেল উদাহরণ নাই।
বাংলাদেশের 4টা রেফারেন্ডাম, এটা চতুর্থ। প্রথমটাও বিএনপির হাতে, প্রথমটাও সংবিধানে ছিল না। জিয়াউর রহমান সাহেব প্রথম যে গণভোট করেন, শেষটাও সংবিধানে ছিল না। ওইটা যদি জায়েজ হয় তাইলে এটা না জায়েজ হবে কেন? হ্যাঁ, এটা মনের মতো হয় না, এই জন্য এটা না জায়েজ। এখন আবার এটা ফ্যাক্টাম ভ্যালিড। সম্মানিত দেশবাসী, এরপরে আপনারা দেখলেন যে গুরুত্বপূর্ণ কতগুলো সংস্কার যেগুলো অধ্যাদেশ আকারে এসেছিল, তার মধ্যে ছিল দুদককে রিশাফল করে দুদকের অ্যাপয়েন্টমেন্টটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থেকে বাইরে নিয়ে এসে উপযুক্ত দক্ষ নিরপেক্ষ লোককে সেখানে বসানো। দিলেন ওনারা আটকে, এটা তুললেনই না। এরপরে মানবাধিকার, এখানে একটু হালকা পাতলা আলোচনা করে এটাকে জোর করে পাশ করে নিয়ে গেলেন। পুলিশ সংস্কার কমিশন, আপনারা জানেন পুলিশে অনেক সংস্কার প্রয়োজন। স্বয়ং পুলিশ ও পুলিশের হাতে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার। এই সবগুলো জিনিস ছিল সেখানে, এইটা নিষেধ। গুম কমিশন, গুম প্রতিরোধ, আলোচনায় আসা হলো না। আরে এই গুমের শিকার লোকেরাই তো সংসদে এখন সদস্য হয়ে এসেছে। কেউ 8.5 বছর আর কেউ 4 মাস, এরকম লোকেরা এখানে আছে। আবার গুমের শিকার পরিবারের সদস্যরা এখানে নির্বাচিত হয়ে এসেছে। আশ্চর্য ব্যাপার। জোর করে এটাও ফেলে দেওয়া হলো, এটাও হবে না। তার মানে কি আবার গুম হবে? তার মানে কি আবার নতুন করে আয়নাঘর গড়ে তোলা হবে? সেই বার্তাই তো দিচ্ছে এখন এই বিষয়গুলো। এরপরে ব্যাংক সংস্কার, এর জন্য ব্যাংক রেজুলেশন। এই যে ব্যাংক থেকে লাখ লাখ কোটি টাকা লুণ্ঠন হয়ে বিদেশে পাচার হয়ে গেল, এগুলাকে আইনের আওতায় এনে উদ্ধার করা এবং শাস্তি নিশ্চিত করার জন্য অধ্যাদেশ ছিল, সেইটা ঠেকিয়ে দেওয়া হলো। সেইটা ঠেকিয়ে দিয়ে এখন 7.5% ওই কালপ্রিটরা টাকা দিলে আবার ব্যাংকের মালিক হয়ে যাবে। কোথায় বাংলাদেশের অর্থনীতিকে নিয়ে যাওয়া হচ্ছে? এখন ব্যাংকের উপর থাবা শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদটা, এটা তো কোনো হেলাফেলার জিনিস না। ইনি কোনো সাধারণ মানুষ না, তিনি সেন্ট্রাল ব্যাংকের কাস্টোডিয়ান, অভিভাবক। তিনি ওখানে গিয়ে অপদস্থ হলেন। আগে তাকে কোনো কিছু বলাও হলো না, তাকে এবং তার অ্যাডভাইজারকে অপদস্থ করে বাংলাদেশ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো। এবং সেখানে রাজনৈতিক অভ্যুত্থান হলো, কু হলো। একজন ঋণ খেলাফিকে মাত্র 3 মাস আগে রিশিডিউল করে 2% দিয়ে তাকে আবার ঋণ রিশিডিউল করে তাকে বানানো হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যার সর্বোচ্চ অভিজ্ঞতা হলো তিনি একটা গার্মেন্টস ফ্যাক্টরির এমডি। দুনিয়ার কোনো জায়গায় তামসা জাতির সাথে করা হয়েছে বলে আমাদের জানা নেই। এখন আস্তে আস্তে তফসিলি বাণিজ্যিক ব্যাংকগুলার দিকে এখন কালো হাত বাড়ানো হচ্ছে। আমরা দেশবাসীকে বলবো, সতর্ক হন। এই ব্যাংকের মালিক দেশবাসী, কোনো দল নয়। সবাইকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে, গর্জে উঠতে হবে। আপনার আমানত আপনাকে রক্ষা করতে হবে। আমরা আপনাদের সাথে আছি। প্রিয় দেশবাসী, তারপরে আমরা কি দেখলাম? বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবাধীন রেখে যত সব অবিচার করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে, মানুষকে ডিফেম করা হয়েছে। স্বয়ংের ভিকটিম প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হয়েছেন, আমাদের নেতৃবৃন্দ হয়েছেন, অনেকেই হয়েছেন। সীমাহীন মানুষ এই অবিচারের শিকার হয়েছে। সেই জায়গায় স্বাধীন বিচারালয়ের আলাদা সচিবালয় হবে, এইটা ঠেকিয়ে দেওয়া হলো। অলরেডি এটা উদ্বোধন হয়ে গেছে। সাবেক প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমদ এটা উদ্বোধন করে গেছে, সেইটা ঠেকিয়ে দেওয়া হলো। তার মানে বিচারকে আর স্বাধীনভাবে চলতে দেওয়া হবে না। আগের সেই ফেসিবাদী কায়দায় এখন ডিকটেশনের আন্ডারে বিচার চালানো হবে। বিচারক বলবে, আপনি দাঁড়িয়ে যাবেন, আপনাকে আমি বসিয়ে দিব, আর মানুষ বুঝবে যে সুষ্ঠু বিচার হচ্ছে। এই বোঝাপড়ার মধ্য দিয়ে মানুষকে হত্যা করা হবে, যাবজ্জীবন শাস্তি দেওয়া হবে, বেজ্জত করা হবে, সম্পদ লুণ্ঠন করা হবে, লুণ্ঠিত সম্পদকে লুণ্ঠনকারীর জন্য হালাল করে দেওয়া হবে। সেই বিচার তো চায় না, বরঞ্চ
24-এর মূল স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার সর্বক্ষেত্রে চাই, বৈষম্য থেকে বের হতে চাই। সেই জায়গায় এটাকেও তারা জবাই করলেন। এরপরে উচ্চ আদালতের বিচারক নিয়োগ, সেখানে একটা নিরপেক্ষ বডি এটা করবে সেই রকম অধ্যাদেশ জারি হলো, ঠেকাই দিলেন। এখানেও দলীয় প্রভাব। তো দলীয় ভিত্তিতে যখন বিচারক তৈরি হবে তখন বিচারপতি খায়রুল হক তৈরি হবে, বিচারপতি শামসুদ্দিন মানিক তৈরি হবে, শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারপতি এনায়েতুর রহিম তৈরি হবে। ওইটাই হলো দলীয় ভিত্তিতে বিচারক নিয়োগের কুফল। সেই কুফল তো আপনারাও বুক করলেন, আমরাও বুক করলাম। আবার কেন সেই পুরানা সংস্কৃতিতে ফিরে যাব? এই সবগুলা যখন বিদ্যমান থাকবে, পিএসসি গঠনের ঠিক একই কথা, সেটাও ঠেকাই দেওয়া হলো। এগুলা যখন বিদ্যমান থাকবে, আমরা আশঙ্কা করছি অতীতের ফ্যাসিজমের চাইতে আগামীর ফ্যাসিজম হবে আরও ভয়াবহ।